এবং শুনতে সবাই পাচ্ছ তো? শোনা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছ? ওকে, চলো। তো দেখো, আজকে আমি তোমাদের এই ক্লাসটিতে সিডিপি আলোচনা করব। সিডিপি, কারণ এর আগের দিন আমরা সায়েন্সের পার্টটা শুরু করেছিলাম। তো আর একটা ঘোষণা তোমাদেরকে করছি, আমি জানি না তোমরা সবাই দেখেছো কিনা। তোমাদের এই সিডিপি পার্টটা কিন্তু অনেকটাই আমরা আপডেট করে ফেলেছি, তাই না? মানে শুধুমাত্র যে পিডিএফ নোটস সিলেবাস ওয়াইজ তা নয়, তার পাশাপাশি তোমরা প্র্যাকটিস সেটও যদি যাও, প্র্যাকটিস সেটটাও তোমরা কমপ্লিট সিলেবাস সিডিপির কিন্তু করে দেওয়া হয়েছে, ঠিক আছে? এবং আরেকটা জিনিস তোমরা শুনলে অবাক হবে, তোমাদের যে নোটসগুলো তৈরি করে দেওয়া হয়েছে এগুলো বাংলা ইংরেজি দুটো আলাদা আলাদাভাবে করে দেওয়া হয়েছে, ঠিক আছে? মানে প্রত্যেকটা জিনিসের বাংলাও পাবে আবার ইংলিশও পাবে, ঠিক আছে? মানে ম্যাক্সিমাম মানে পিডিএফ নোটসটা প্রায় 90% কমপ্লিট, 10% বাকি আছে। আর যেটা প্র্যাকটিস সেট পুরোটা কমপ্লিট, এবং মক টেস্ট হচ্ছে কি সিডিপির দুটো মডেল কোয়েশ্চেন পেপার দেওয়া হয়েছে, মডেল কোয়েশ্চেন পেপার 1, 2। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ মডেল কোয়েশ্চেন পেপারে 30টা করেই কোয়েশ্চেন থাকছে। কি বললাম, বুঝতে পেরেছো? তো অতএব যারা যারা জানো না, আমি তোমাদের অবগত করাতে চাইছি যে এখানে আমরা সিডিপির হচ্ছে কি তোমার 90% থিওরি নোটসগুলো বাংলা এবং ইংরেজি আপলোড করে দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে তোমাদের প্র্যাকটিস সেট 100% কমপ্লিট। মডেল টেস্টটা হচ্ছে কি তোমার দুটো সিডিপির আমরা মডেল কোয়েশ্চেন পেপার দিয়েছি 30টি করে, এরকম করে আরও থাকবে। যাই হোক, এটা তোমাদের জাস্ট আপডেটটা দিলাম। তোমরা হয়তো অনেকেই দেখেছো, তাই না? অনেকে হয়তো দেখে নিয়েছো, না দেখার কিছু কারণ নেই, কারণ তোমাদের যেহেতু কোর্সে গেলেই সমস্ত জিনিস ভিজিবল করবে, তাই না? আচ্ছা, এখানে কুসুম বলছে যে থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাদেরকে বলেছিলাম বাবা যে তোমরা অপেক্ষায় ছিলে, তাই না? তোমরা অনেকদিন ধৈর্য ধরেছিলে, তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম, সেই কথাগুলো রাখছি, আর কিছু না, ঠিক আছে? যাই হোক, আজকে যেটা আমরা আলোচনা করব তারও বাংলা ইংরেজি দুটো রয়েছে, কিন্তু আমি যেহেতু আমাদের স্টুডেন্ট সংখ্যা ম্যাক্সিমামটাই বেঙ্গলি রয়েছে, তো আমি বেঙ্গলিটাই করাবো। আর এখানে যারা বাংলাতেও, যারা ইংলিশে পড়বে, তাদেরও কিছু কিছু টার্মগুলোকে আমি ইংলিশে মানে বাংলাও করে দিয়েছি বোঝার সুবিধার জন্য। স্যার বলছি যে নোটস গুলো আপলোড করেছেন ওখানে যেটা সোশ্যাল স্টাডিজ রয়েছে সেটা তো আমাদের লাগবে না। না, সোশ্যাল স্টাডিজ তোমাদের লাগবে না। যারা সোশ্যাল স্টাডিজে রয়েছে তাদের লাগবে। তোমাদের সায়েন্সের ক্ষেত্রে তোমরা সায়েন্সটা আর ম্যাথামেটিক্সটা পড়বে। আচ্ছা, মধুমিতা মাইতি বলছে যে স্যার নোটস অপশন তো পিডিএফ দেখা যাচ্ছে না। আচ্ছা, এটা মানে এটা কি, এই যে বলছে এটা কি ঠিক? বাকিরা তোমরা বলো তো। আমি যতটুকু জানি ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশন দুটো থেকেই ডাউনলোড করা যাচ্ছে, তাই তো? মধুমিতা বলছে নাকি তার পিডিএফ দেখা যাচ্ছে না, এটা কি ঠিক? দেখো, আমার কাছে মোবাইলও আছে, আমার কাছে ডেস্কটপও আছে, তো দু জায়গায় কিন্তু হচ্ছে কি দেখাও যাচ্ছে আর ডাউনলোডও করা যাচ্ছে, ঠিক আছে? তোমার মধুমিতা যদি তুমি একবার মানে আপডেট করে নিতে পারো, আপডেট করে নিলে সব দেখাবো, ঠিক আছে? মানে আর একটা জিনিস তোমরা বলো তো। এখানে তো সায়েন্সের নোট গুলো আপনি দিয়ে দিয়েছেন। হ্যাঁ, না, সায়েন্সের নোটসটা সম্পূর্ণ দেওয়া হয়নি, কিছু বাকি আছে যেগুলো মানে বাংলা ইংলিশ সবই দিয়েছেন মিলিয়ে মিশিয়ে। কিন্তু স্যার একটা জিনিস, মানে এখানে ওই আপনি বলেছিলেন না ফিল্টার করে পড়লে শুধু সেই টপিকটা আসবে, সেটা কিন্তু হচ্ছে না। না না, ওটা ওয়েবসাইটে হচ্ছে, ওয়েবসাইটে হচ্ছে, অ্যাপে হচ্ছে না। অ্যাপে হয়ে যাবে। অ্যাপে হচ্ছে কি তোমার আরেকটা আপডেট লাগবে, ওই আপডেটটা চলে এলে হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমি জানিয়ে দিয়েছি যে জিনিসগুলো হচ্ছে না সেগুলো অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে, আপডেট ভার্সন চলে এলে তখন হয়ে যাবে, ঠিক আছে? ক্লিয়ার, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঠিক আছে। সমস্যা কিছু কারণ নেই, তোমাদের মেজর প্রবলেম হলে আমাকে জানাবে, আমি সেগুলো আপডেট করে দেবো, ঠিক আছে? যাই হোক, তো আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে, দেখো, প্রতিভাবান, সৃজনশীল এবং ভিন্নভাবে সক্ষম এবং এলএসডি, ওকে, সহ শিক্ষার্থীদের জন্য শিক্ষণ পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ। এটা যারা স্পেশাল বিএড যাদের থাকে না, তাদের ক্ষেত্রেও এই জায়গাটা ভালো করে পড়তে হয় আর কি, কারণ এই জায়গা থেকে কোশ্চেন আসে। তো যারা স্পেশাল বিএড করা আছে তাদের জন্য গুরুত্বপূর্ণ,
ঠিক একইভাবে তোমাদের ক্ষেত্রে তো গুরুত্বপূর্ণই। আমরা যারা ক্লাস করছি প্রায় সবাই জেনে গেছি যে ইনক্লুসিভ ক্লাসরুম বলতে আমরা কি বুঝি, প্রায় সবাই জেনে গেছি, তাই না? তো একটি ইনক্লুসিভ ক্লাসরুম বা একটা অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষ আমরা তাকেই বলবো যেখানে বিভিন্ন ধরনের শিক্ষার্থীরা একসাথে পড়াশোনা করবে, তা আধুনিক শিক্ষা বিজ্ঞানের অনন্য নির্দেশক হিসাবে সেটা ফুটিয়ে তুলবে, তাই না? মানে বিভিন্ন ধরনের শিক্ষার্থীরা বলতে এখানে কিন্তু আমরা মেধার দিক থেকেও বলতে পারি, আর বিভিন্ন সমাজ মাধ্যম মানে সমাজ থেকে উঠে আসা শিক্ষার্থীদের ক্ষেত্রেও বলতে পারি। শুধু তাই নয়, এখানে কিন্তু যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস সেটার ক্ষেত্রেও আমরা লক্ষ্য করি, অর্থাৎ কেউ বিশেষভাবে সক্ষম, কেউ নর্মাল, সমস্ত বাচ্চারা যখন একটা ক্লাসরুমে থাকবে আর কি। তো প্রতিটি শিক্ষার্থীকে যথাযথভাবে সহায়তা করার জন্য একজন শিক্ষককে প্রথাগত সকলের জন্য একই শিক্ষণ পদ্ধতি পরিবর্তন করে অন্তর্ভুক্তিমূলক শিক্ষণ স্থাপত্য বা ইনক্লুসিভ পেডাগজিক্যাল আর্কিটেকচার গ্রহণ করতে হবে, তাই না? আমরা যদি ধরো এই যে ক্লাসটা আমি করাচ্ছি, তাই না, এই ক্লাসে দেখবে প্রায় এখন লাইভ ক্লাস জয়েন করতে পেরেছে 35 জন। তাহলে 35 জনের মধ্যে ধরো দেখা গেল তাদের মধ্যে দু একজন থাকতে পারে, দেখবে যখন আমরা কোশ্চেন অ্যান্সার আলোচনা করি দেখবে অনেকেরই অ্যান্সার দিতে দেরি হয়, তাই না? তাহলে তারা স্লো তোমার হচ্ছে কি অ্যান্সার দিতে পারে। তো তাদের জন্য বা যারা দেখবে বুঝতে সমস্যা হয় তারা বলে যে স্যার বুঝতে পারলাম না, তো সবাইকে একই রকম ট্রিটমেন্ট করলে হবে না, তাই না? প্রত্যেককে কিন্তু একটা অন্তর্ভুক্তিমূলক শিক্ষণ ক্লাসে আমাদেরকে সকলের জন্য একই শিক্ষণ পদ্ধতি ব্যবহার করে আমরা কি করি না পাঠদান করার চেষ্টা করি। তো সেখানে আমরা বিভিন্ন রেমিডিয়াল পদ্ধতিগুলোকে অবলম্বন করি যাতে করে আমরা প্রত্যেককে সমানভাবে গুরুত্ব দিতে পারি। এবার দেখো 4টি বিশেষ ক্যাটাগরির আমরা তানিয়া দেখো অপশানগুলো মার্কিং করা নেই, যেটা বলছো না, দেখবে যেগুলো মার্কিং করা নেই সেগুলো নিচে উত্তর করা আছে, তাই না? আমি একই জিনিস দুবার কেন দিতে যাবো? ধরো এই যে মার্কিং করছি আমি, ধরো যেখানে উত্তর করা আছে না, যেখানে ধরো অ্যান্সার করা আছে, তাহলে সেখানে তো আর মার্কিং করা দেওয়াটা উচিত নয়। বিশেষ করে আমি যে এসএলএসটি পড়ানো শুরু করেছি লাইফ সায়েন্সের, বা বেঙ্গলি শুরু হবে, ইংলিশ এসএলএসটি শুরু হবে, তো সেক্ষেত্রে সেগুলোতে ধরো যখন অ্যান্সার নিচে করে দেওয়া হয়েছে না, এক্সপ্লেনেশন করে দেওয়া হয়েছে, যেটা আমি দাগ দিয়ে পড়াচ্ছি সেটা আমি আর দিচ্ছি না, তাই না? কারণ একটা সার্ভারে তো অনেক জিনিস দিয়ে দিলে তো আবার সমস্যা আছে না, বুঝতে পেরেছো? তানিয়া যেগুলো উত্তর করা থাকছে মানে তো করা থাকছে না সেগুলো আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি জানি মানে তোমাদের জন্য যেটা সুবিধা সেটা করা হচ্ছে, ঠিক আছে? দেখো তাহলে এবারে আমরা বৈচিত্র্যময় শিক্ষার্থীদের শ্রেণী বিভাগ যদি করি, তাহলে এখানে 4টি ক্যাটাগরি আমরা মানে দেখতে পাবো। একটা হচ্ছে দেখো ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, একটা হচ্ছে কি প্রতিভাবান শিক্ষার্থী, এটাকে আমরা ট্যালেন্টেড লার্নার বলি। দেখো তোমরাও যারা ক্লাস করছো তোমাদের মধ্যেও অনেকেই সেই ক্যাটাগরির মধ্যে আছো, যারা প্রতিভাবান শিক্ষার্থী, দেখবে কোশ্চেন পড়ার সাথে সাথে উত্তর দিয়ে দেয়, তাই না? তারা হচ্ছে প্রতিভাবান শিক্ষার্থী। তো তাদের ক্ষেত্রে দেখো উচ্চ আইকিউ থাকে, তাই না, দ্রুত লিখন ক্ষমতা থাকে, তো এরা হচ্ছে প্রতিভাবান শিক্ষার্থী। আবার কিছু শিক্ষার্থী তোমাদের মধ্যে রয়েছে অনিতা বলছে স্যার লেখাগুলো একটু জুম করলে ভালো হতো, হয়তো পড়তে প্রবলেম হচ্ছে। আচ্ছা আমি বুঝতে পারছি না, মানে এটাকে আবার জুম করব কিভাবে? মানে এটা কি তোমাদেরকে দেখা যাচ্ছে না? মানে তোমরা যে স্ক্রিনে দেখতে পাচ্ছ, আর ও হয়তো মোবাইল নিয়ে করছে ওই জন্য মানে বুঝতে পারছি না। যাই হোক মোবাইল নিয়ে করলেও যারা অনেকেই তো মানে 90% স্টুডেন্ট হচ্ছে মোবাইলেই ক্লাস করছে, কারোর কি সমস্যা হচ্ছে মোবাইলে ক্লাস করতে? স্যার আগের বারে মানে এটা রোটেশন হতো, আর এই অ্যাপটাতে তো রোটেট হয় না, না লেখাগুলো খুব ছোট দেখায়। না না রোটেট হবে তো, হয় তো রোটেট হবে। আমি তো অ্যাপেই ক্লাস করছি, রোটেশন তো হয়। রোটেট হয় না, রোটেট বলতে পুরো স্ক্রিনটা কভার হয় না, কিন্তু মোবাইল থেকে নিজেই জুম করা যায় লেখাটা। লেখার পোর্শনটাকে জুম করে নেওয়া যায়, হ্যাঁ মানে লেখার পোর্শনটাকে জুম করে নেওয়া যায়। হ্যাঁ, আচ্ছা আমি একটু ওইটা নিজেরাই করতে পারবে, জুমটা নিজেরাই করতে পারবে। আচ্ছা আমি একটু বলি, দেখো
তোমাদের মোবাইলে দেখবে একটা অটো রোটেশন থাকে আর কি, অটো রোটেশনটাকে অন করে জাস্ট মোবাইলটাকে তুমি ঘুরিয়ে দাও, দেখবে স্ক্রিনটা বড় হয়ে যাবে। বুঝতে পারলে? যদি তুমি মোবাইলে দেখবে একটা অটো রোটেশন থাকে, ওই অটো রোটেশন যদি তুমি অন করে নাও না, তাহলে জাস্ট হচ্ছে কি তুমি মোবাইলটাকে জাস্ট ঘুরিয়ে নিলেই দেখবে স্ক্রিনটা বড় হয়ে যাবে, অটোমেটিক্যালি বড় হয়ে যাবে আমার মনে হয়। যারা একবার করে দেখতে পারো, ঠিক আছে। যাই হোক, দেখো এবার দেখো, তাহলে চারটি হচ্ছে শ্রেণী বিভাগের কথা আমরা বললাম। একটা প্রতিভাবান শিক্ষার্থী, একটা সৃজনশীল মানে চিন্তাবিদ, যারা সৃজনশীল বা ক্রিয়েটিভ থিঙ্কার্স, এরা হচ্ছে দেখো অপসারী চিন্তন এবং নতুনত্ব কিছু হচ্ছে কি করার চেষ্টা করে, তাই না? মানে এরা হচ্ছে কি তোমার সবসময়ের জন্য কি করে না, ক্রিয়েটিভ আইডিয়া, মানে নতুন কিছু চিন্তন করবে, নতুনত্ব হচ্ছে কি তোমার জিনিস নিয়ে ভাববে, এইগুলো করতে এরা পছন্দ করে। ভিন্নভাবে সক্ষম বলতে ডিফারেন্টলি এবেলড, মানে শারীরিক ও সংবেদনশীল চাহিদা, তাই না? শারীরিক এবং সংবেদনশীল চাহিদা, তাদেরকে আমরা ভিন্নভাবে সক্ষম বলি, তাই না? আমি প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আর এলএসডি শিক্ষার্থী মানে যারা নির্দিষ্ট জ্ঞানীয় ঘাটতি থাকে আর কি, ঠিক আছে। কোনো একটা বিষয়ে মানে ধরো তাদের মেন্টাল ডেভেলপমেন্ট ঠিক হয়নি, তাই না, বা বাস্তব পরিস্থিতি বুঝতে অক্ষম, তাই না, থার্ড সেন্স কাজ করে না, এরকম কোনো একটা নির্দিষ্ট জ্ঞানীয় যদি ঘাটতি দেখা যায়, তাহলে সেখানে তোমার হচ্ছে কি জ্ঞানীয় ঘাটতি কিন্তু আমরা যদি দেখি, তাহলে তাদেরকে আমরা এলএসডি শিক্ষার্থী বলি, যেটা আমরা নর্মালি আলোচনা করব, ক্লাসিক আলোচনা করব প্রত্যেকটা জিনিস নিয়ে। তো প্রথমে যেটা আমরা আলোচনা করব, যাকে বলা হয় প্রতিভাবান বা গিফটেড শিক্ষার্থী, অর্থাৎ ট্যালেন্টেড বা গিফটেড লার্নার্স। তো এরা কারা, এই সমস্ত ক্যাটাগরির মধ্যে কারা কারা পড়ছে দেখো। দেখো, প্রতিভাবান শিক্ষার্থীর অসাধারণ বুদ্ধিবৃত্তিক ক্ষমতা থাকে। বুদ্ধি পরিমাপের স্ট্যান্ডার্ডাইজ স্কেল যদি আমরা করি, তোমরা জানো যে আইকিউ আমরা কি করে মাপি গো? আইকিউ সমান মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100, তাই তো? ক্রোনোলজিক্যাল এজ বলতে যেটা হচ্ছে কি তোমার মানে অ্যাকচুয়াল যেটা বয়স আর কি, মেন্টাল এজ মানে মানসিক বয়স ইন্টু 100। তো সেই আইকিউ যদি আমরা এই সমস্ত ট্যালেন্টেড বা গিফটেড লার্নারের ক্ষেত্রে যদি ক্যালকুলেট করি, তাহলে সেটা কিন্তু হচ্ছে কি দেখো তোমার দেখতে পাচ্ছ 130 ছাড়িয়ে যাবে, মানে 130-এর বেশি হবে। তো এই জন্য সাধারণের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তাদের বুদ্ধাঙ্ক বা আইকিউ সাধারণ অনেকটা বেশি হয়, তারা দ্রুত তথ্য প্রক্রিয়াকরণ করতে পারে, তাদের স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর হয়, বিমূর্ত চিন্তাভাবনায় তারা পারদর্শী হয়, এবং খুব অল্প বয়সেই ভাষার উপর তাদের চমৎকার দক্ষতা প্রকাশ পায়, তাই না? তাদেরকে আমরা দেখবে প্রত্যেকটা ক্লাসে একজন দুজন এরকম থাকে আর কি, ঠিক আছে, একজন দুজন করে আমরা দেখতে পাই। এবার দেখো, এবার বলছে প্রধান শিক্ষণ কৌশল সমূহ। তো দেখো এখানে আমরা দেখতে পাই যে এক্সিলারেশন বা প্রমোশন বা ত্বরণ মানসিক শিক্ষার্থীর মানসিক বয়সের সাথে সামঞ্জস্য রেখে কোনো গ্রেড বা শ্রেণী বাদ দিয়ে সরাসরি উপরের শ্রেণীতে উন্নীত করা হয় বা দ্রুত পাঠ্যক্রম শেষ করার সুযোগ দেওয়া হয়। মানে যারা এই যাদের হায়ার আইকিউ থাকে না, বা যারা এই প্রতিভাবান শিশু, তাদেরকে দেখবে আমরা ক্লাস জাম্প করে দিই, ধরো ক্লাস 5 থেকে সরাসরি তাকে আমরা 8-এ তুলে দিই, দেখবে হয় আর কি, কারণ সে দেখবে যাই দিলে সে পেরে যাচ্ছে আর কি, তো তখন আমরা তাকে প্রমোশন করিয়ে দিই। আচ্ছা, তারপরে দেখো পাঠ্যক্রম সমৃদ্ধকরণ, শ্রেণীর পরিবর্তন না করে সাধারণত পাঠ্যক্রমের বাইরে আরো উন্নত জটিল গভীর বিষয়ের সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়, তাই না? দেখবে তাকে শুধুমাত্র যে তার শ্রেণীর যে জিনিসপত্র সেখানে না দিয়ে তার বাইরেও অনেক কিছু জিনিস তাকে দেওয়া হয়, তাই না? যেগুলো ধরো হায়ার অ্যালজেব্রা, তাই না, বা তাকে কিছু ম্যাথের যে সমস্ত হায়ার ক্লাসের বই সেগুলো পড়ানো হয় আর কি। দেখবে এরকম সমাজে আমরা দেখতে পাই, মানে এমন নয় যে আতস কাঁচ নিয়ে খুঁজতে হবে, এমনটা নয়, এরকম শিশু হচ্ছে কি আমরা দেখতে পাই, তাই না? প্রত্যেকটা তুমি জেলায় বা তোমার হচ্ছে কি ব্লকে তুমি দেখতে পাবে, একটা দুটা দেখতে পাবে। এবার দেখো পাঠ্যক্রম সংকোচন বলছে একজন প্রতিভাবান শিক্ষার্থী ইতিমধ্যে যা জানে তা মূল্যায়ন করে সে অংশগুলি বাদ দেওয়া, যাতে সে অগ্রবর্তী বা উন্নত বিষয় নিয়ে পড়াশোনা করার জন্য অতিরিক্ত সময় পায়, ঠিক আছে। তো এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, এইগুলো একটা প্রতিভাবান শিশু বা একটা গিফটেড শিক্ষার্থীদের সাপেক্ষে এই বৈশিষ্ট্যগুলো কার্যকর আমরা দেখতে পাই।
এবারে যারা ক্রিয়েটিভ লার্নার্স বা যারা সৃজনশীল শিক্ষার্থী, তারা কি দেখো, তারা বলছে যে সৃজনশীল শিক্ষার্থীদের আইকিউ সবসময় খুব বেশি নাও হতে পারে, তবে তারা অপসারী চিন্তন বা যেটাকে আমরা ডাইভার্জেন্ট থিঙ্কিং বা প্রথাগত ধারণার বাইরে গিয়ে তারা চিন্তা করার অত্যন্ত পারদর্শী। ঠিক আছে, মানে ধরো একটি ক্লাসরুমের ক্ষেত্রে তুমি এদের সংখ্যাও তুমি কিন্তু পাবে। ঠিক আছে, এমন না যে পাবে না, এরা দেখবে নর্মালি আদার যে সমস্ত বাচ্চারা যা চিন্তা করছে তাদের বাইরে গিয়ে এরা চিন্তা করে। এরা সবসময় নতুনত্ব দেখাতে পছন্দ করে, করতে পছন্দ করে। ঠিক আছে, এরা প্রথাগত সিস্টেমের বাইরে গিয়ে চিন্তা করার তোমার হচ্ছে কি ক্ষমতা রাখে। তো তারা নতুন, মৌলিক এবং অত্যন্ত মূল্যবান ধারণা বা আইডিয়া তৈরি করতে পারে। তাদের মধ্যে প্রবল কৌতূহল থাকে, প্রথা বিরোধী মনোভাব দেখা যায় এবং নমনীয়তাও দেখা যায়। ঠিক আছে, এরা নমনীয় হয়। তো এই জন্য আমরা এখানে যে ডায়াগ্রামটা রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি, দেখো যেমন ফ্লুয়েন্সি বা অনর্গলতা, অর্থাৎ দ্রুত অনেক নতুন আইডিয়া বা ধারণা তৈরি করতে পারে। ফ্লেক্সিবিলিটি, নমনীয়তা মানে কি, ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করার ক্ষমতা। মৌলিকতা, নতুন, সম্পূর্ণ নতুন এবং অনন্য যে আইডিয়া উৎপাদন করা। সম্প্রসারণ, কোনো পরিকল্পনার গভীরে গিয়ে বিস্তারিত বিবরণ যুক্ত করা। তাহলে এই সমস্ত বিষয়গুলো আমরা একটি সৃজনশীল শিক্ষার্থী বা ক্রিয়েটিভ যারা লার্নার তাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই আর কি। বুঝতে পারলে কি বললাম? বুঝতে পারছো তো নাকি? আচ্ছা, ভালো লাগছে তো তোমাদের এই মেটেরিয়াল বা এই পড়াশোনা ভালো লাগছে তো, বা বুঝতে পারছো তো? দেখো, এবার বলছে যে প্রধান শিক্ষণ কৌশল সমূহ তাদের সাপেক্ষে, না এই ক্রিয়েটিভ লার্নার বা যারা সৃজনশীল শিক্ষার্থী তাদের সাপেক্ষে বলছে। দেখো, ব্রেনস্টর্মিং সেশনস, এটা কি বলছে যে শ্রেণীকক্ষে এমন একটি বিচারহীন মুক্ত পরিবেশ তৈরি করা যেখানে শিক্ষার্থীদের চিন্তা ভাবনা ও আইডিয়াকে প্রথমে স্বাগত জানানো হয় এবং পরবর্তীতে মূল্যায়ন করা হয়। ঠিক আছে, মানে ধরো তুমি তোমার শ্রেণীকক্ষে ক্রিয়েটিভ লার্নার কিভাবে খুঁজে বার করবে। এবারে তোমাকে কি করতে হবে, একটা ক্লাসরুমে এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে যে এনভায়রনমেন্টে একটা সন্তান বা একটা ছাত্র বা একটা ছাত্রী তাদের নিজস্ব যে চিন্তা ভাবনা সেটা প্রকাশ করার একটা সুযোগ পাবে। ফলে সেখানে তুমি দেখতে পাবে যে তার মধ্যে দু একজন এমন রয়েছে যারা তাদের মৌলিক চিন্তা ভাবনা ফুটিয়ে তোলার চেষ্টা করছে। সেই সাথে কি না, মুক্ত প্রান্ত প্রশ্ন, মানে ওপেন এন্ডেড কোশ্চেন করতে হবে। ওপেন এন্ডেড কোশ্চেন মানে কি, মানে যেগুলোর উত্তরটা হচ্ছে কি হ্যাঁ কিংবা না এর মধ্য দিয়ে প্রকাশিত পাবে না, মানে যেগুলোতে নিজস্ব চিন্তা ভাবনা প্রকাশের একটা অপশন থাকবে। অর্থাৎ একটি মাত্র নির্দিষ্ট উত্তরের প্রশ্নের পরিবর্তে অনুসন্ধানমূলক প্রশ্ন করা। যেমন দেখো, এখানে উদাহরণ হিসাবে আমি লিখে দিয়েছি। ধরো তুমি প্রশ্ন করলে যে যদি পৃথিবীর অভিকর্ষ বল হঠাৎ অর্ধেক হয়ে যায় তাহলে কি ঘটবে আর কি, এই ধরনের কোশ্চেন আর কি। বা তুমি বললে যে হঠাৎ করে সূর্য যদি উঠা বন্ধ হয়ে যায়। ঠিক আছে, আজকে হচ্ছে শনিবার, তুমি বললে যে রবিবার, মানে কালকে সকালে, বা তোমাদেরকেই জিজ্ঞাসা করলাম যে কালকে রবিবার সকালে কাল থেকেই সূর্য ওঠা বন্ধ হয়ে গেল, তাহলে কি ঘটবে, তাই না? তাহলে এখানে দেখবে এটা হচ্ছে কি তোমার ওপেন এন্ডেড কোশ্চেন্স, তাই না? তো এটা এখানে দেখবে তোমাদের নিজস্ব চিন্তা ভাবনা, মৌলিকত্ব আমি দেখতে পাবো, তাই না? তো প্রত্যেকে নিজস্ব চিন্তা ভাবনা সেটা প্রকাশ করবে। ওকে, আর যদি আমি ক্লোজ এন্ডেড করতাম যে কালকে সূর্য উঠবে কি উঠবে না, তাহলে সবাই তোমরা বলবে হ্যাঁ উঠবে, ইয়েস অর নোতে তোমরা উত্তর দিবে, তাই না? বা সূর্য কোন দিকে ওঠে, তাহলে এই ধরনের কোশ্চেন করা যাবে। তাহলে এমন কোশ্চেন করতে হবে যেখানে শিক্ষার্থী তার নিজস্ব চিন্তা ভাবনা ফুটিয়ে তোলার বা প্রকাশ করার একটা সুযোগ পাবে। আচ্ছা, প্রজেক্ট ভিত্তিক অনুসন্ধান মানে কি না, বাস্তব জীবনের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য শিক্ষার্থীদের নিজস্ব প্রজেক্ট বা প্রকল্প ডিজাইন করার অনুমতি দেওয়া, তাই না? তাহলে এখানে এটাকে আমরা কি বলছি না, প্রজেক্ট বেসড ইনকোয়ারিজ। ঠিক আছে, তাহলে বাস্তব জীবনের বিভিন্ন যে সমস্যাগুলো দেখা যায় সেগুলো যাতে সমাধানের তারা নিজস্ব প্রয়াস থাকবে সেখানে দেখাতে পারবে। একদম, টিচার সবসময় হচ্ছে কি এজ এ ফ্যাসিলিটেটর হিসাবেই কাজ করবে। ঠিক আছে,
সবসময় এই যে ব্রেন স্টর্মিং এর ক্ষেত্রে কি দেখলে, তাহলে সেখানে এই যে ফেসিলিটার হিসাবেই রোল প্লে করবে, ঠিক আছে। এবার দেখো, এবার হচ্ছে ভিন্নভাবে সক্ষম শিক্ষার্থী। তাহলে এটা ডিফারেন্টলি এবেলড যে সমস্ত লার্নার, তো এর মধ্যে কারা কারা রয়েছে দেখো। তো দেখো, যদি আমরা এটাকে বলি যেসব শিশুর শারীরিক, সংবেদনশীল বা স্নায়বিক চ্যালেঞ্জ রয়েছে এবং সাধারণত শিক্ষা গ্রহণের জন্য তাদের পরিবেশগত বা কাঠামোগত পরিবর্তনের প্রয়োজন হয়, তারাই ভিন্নভাবে সক্ষম শিক্ষার্থী, যাদেরকে আমরা কি বলি, ডিফারেন্টলি এবেলড লার্নার্স বা ভিন্নভাবে সক্ষম শিক্ষার্থী। যারা ক্লাস করছো ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, ভিন্নভাবে সক্ষম শিক্ষার্থী মানে যারা বিভিন্ন দিক থেকে যারা পিছিয়ে পড়েছে, তাই না। হতে পারে শারীরিকগতভাবে, হতে পারে সেন্সরি কোনো প্রবলেম রয়েছে, হতে পারে নার্ভের কোনো সমস্যা রয়েছে, যারা সাধারণ শিক্ষা গ্রহণের জন্য যাদের পরিবেশগত এবং কাঠামোগত পরিবর্তনের প্রয়োজন হয়, তাদেরকেই আমরা ভিন্নভাবে সক্ষম বা ডিফারেন্টলি অ্যাবেলড লার্নার আমরা বলে থাকি। এবারে প্রথমে তার মধ্যে কে পড়ছে দেখো, এর প্রথমে বলেছে দেখো ভিজুয়াল ইম্পেরিমেন্ট, অর্থাৎ দৃষ্টি প্রতিবন্ধকতা। তাহলে আংশিক কম দৃষ্টিশক্তি থেকে শুরু করে সম্পূর্ণ অন্ধত্ব পর্যন্ত যে স্টেজ বা যে ঘটনা, তাকে আমরা কি বলছি, ভিজুয়াল ইম্পেরিমেন্ট বা দৃষ্টি প্রতিবন্ধকতা। শ্রবণ প্রতিবন্ধকতা, অর্থাৎ যেখানে হচ্ছে কি দেখো মৃদু শ্রবণ সমস্যা থেকে শুরু করে সম্পূর্ণ বধির, বধির মানে যারা শুনতে পায় না, যারা কানে শুনতে পায় না, তাহলে সেক্ষেত্রে হেয়ারিং ইম্পেরিমেন্ট, তাই না। আর একটা রয়েছে দেখো অস্থিভঙ্গ বা চলনগত অক্ষমতা, যেটাকে লোকোমোটর ডিসেবিলিটিস বলি। যারা দেখবে অঙ্গ প্রত্যঙ্গের চলাচলের সীমাবদ্ধতা রয়েছে, যার জন্য প্রায়শই হুইল চেয়ার বা ক্রাচের মতন হচ্ছে কি সহায়ক যন্ত্র কিন্তু তারা ব্যবহার করে, তবেই গিয়ে তারা চলাফেরা করতে পারে, আদারওয়াইজ তারা কিন্তু চলাফেরা স্বাভাবিকভাবে করতে পারে না। এবারে এই যে আমরা বিশেষভাবে সক্ষম যে সমস্ত শিশুর কথা বললাম, তো তাদের জন্য দেখো বলছে কি কি প্রশিক্ষণ কৌশলগুলো আমরা অবলম্বন করি। তো এখানে দেখো বলা হচ্ছে যে শিক্ষণের সর্বজনীন নকশা বা ইউনিভার্সাল ডিজাইন ফর লার্নিং, বিভিন্ন ফরম্যাটে আমরা তথ্য সরবরাহ করব, যেমন পাঠ্যপুস্তক, অডিও বই, ট্যাকটাইল বা স্পর্শভিত্তিক মানচিত্র, এই সমস্ত হেডস বা জিনিসপত্রগুলোকে আমরা তাদেরকে সরবরাহ করব। সহায়ক প্রযুক্তিও দিতে পারি, হ্যাঁ, অ্যাসিস্টিভ যে টেকনোলজিগুলো রয়েছে, যেমন স্ক্রিন রিডার বা রিফ্রেশযোগ্য ব্রেইল ডিসপ্লে, তাই না, শ্রবণ সহায়তাকারী হচ্ছে যন্ত্র বা এফএম সিস্টেম ব্যবহার, এই সমস্ত জিনিসগুলো যদি আমরা তাদেরকে প্রদান করি, এগুলোকে বলা হচ্ছে যে সহায়ক প্রযুক্তি বা অ্যাসিস্টিভ টেকনোলজি। নেক্সট দেখো পরিকাঠামোগত পরিবর্তন, অর্থাৎ বিদ্যালয়ে র্যাম্প তৈরি করা, দরজার অংশ প্রশস্ত করা, নিরাপদ এবং বাধামুক্ত শ্রেণীকক্ষ তৈরি করা, যাতে তারা ইজিলি এন্টার বা এক্সিট করতে পারে, বা তাদের বসার জন্য সঠিকভাবে প্লেস তৈরি করে দেওয়া, ঠিক আছে, তাদেরকে আমরা কি বলছি, পরিকাঠামোগত পরিবর্তন। বা দেখবে যেখানে সিঁড়ি থাকে না, সেই সিঁড়ি ধাপগুলো যখন ধাপ ধাপ থাকবে বা তার পাশে একটা এরকম করে মসৃণও থাকবে, তাহলে যারা স্বাভাবিক স্টুডেন্ট তারা এই সিঁড়ি দিয়ে চলে গেল, এই মসৃণ দিয়ে তাদের হুইল চেয়ারটা যাতে মানে তোমার হ্যাঁ, তো সেটা যাতে ইজিলি তুলে মানে যাতে যেতে পারে আর কি, তো সেই সিস্টেমটা রাখা, তাই না, মানে সমস্ত পরিকাঠামোগত দিক যাতে আমরা রাখতে পারি। এবারে দেখো, এবার হচ্ছে কি তোমার নির্দিষ্ট শিখন অক্ষমতাযুক্ত শিক্ষার্থী, যেটাকে আমরা বলি লার্নিং তোমার হচ্ছে কি উইথ এলএসডি। তো দেখো এখানে নির্দিষ্ট শিখন অক্ষমতা বা স্পেসিফিক লার্নিং ডিসএবিলিটিস এমন একটি নিউরো ডেভেলপমেন্টাল ব্যাধি যা শেখার জন্য প্রয়োজনীয় নির্দিষ্ট জ্ঞানীয় প্রক্রিয়াগুলিকে প্রভাবিত করে, ঠিক আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি দেখো, এই স্পেসিফিক লার্নিং ডিসএবিলিটিস সাথে বুদ্ধাঙ্ক বা আইকিউর কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। এখানে শিশুদের বুদ্ধি স্বাভাবিক বা সাধারণের চেয়ে বেশিও হতে পারে, কিন্তু প্রথাগত প্রক্রিয়াকে নির্দিষ্ট কিছু ঘাটতি হচ্ছে কি থাকার কারণে আমরা এদেরকে এইভাবে আলাদা করে রেখেছি নির্দিষ্ট শিখন অক্ষমতা। প্রথম রয়েছে দেখো ডিসলেক্সিয়া, তাই না, দ্বিতীয় নম্বর রয়েছে ডিসগ্রাফিয়া, 3 নম্বর রয়েছে ডিসক্যালকুলিয়া।
তো দেখো ডিসলেক্সিয়া আমরা কাকে বলবো না, যারা হচ্ছে কি পঠনগত অক্ষমতা, অর্থাৎ নির্ভুলভাবে শব্দ চেনা, পড়া, ডিকোডিং বা বানানোর হচ্ছে কি ক্ষেত্রে সমস্যা রয়েছে, এই সমস্ত সমস্যা যাদের রয়েছে তাদেরকে আমরা কি বলি না ডিসলেক্সিয়া। ডিসগ্রাফিয়া কাকে বলা হচ্ছে না লিখনগত অক্ষমতা, যারা হাতের লেখা খারাপ, খাতায় হচ্ছে কি পাতার সঠিক জায়গা বজায় রাখতে পারে না, লেখার মাধ্যমে নিজের চিন্তা ভাবনা গুছিয়ে প্রকাশ করতে না পারে না। ঠিক আছে। ডিসক্যালকুলিয়া, যারা দেখো গাণিতিক অক্ষমতা, দেখবে সংখ্যার প্যাটার্ন বুঝতে সমস্যা রয়েছে, তাই না, গাণিতিক সূত্র মনে রাখতে সমস্যা রয়েছে, সাধারণ গণনা করতে পারছে না, তাই না, 2+2 বলছো তুই সে 4 না বলে সে অন্য কিছু বলে দিচ্ছে। তাহলে এই ধরনের যদি সমস্যা কোনো শিশুর ক্ষেত্রে দেখা যায় তখন তাকে আমরা কি বলি ডিসক্যালকুলিয়া। ঠিক আছে। তো এইগুলোর কিন্তু প্রত্যেকটা জিনিসেরই কিন্তু তোমাদের ইংলিশে যারা আছো তোমাদের ইংলিশ নোট পড়া আছে কিন্তু, ঠিক আছে, তোমরা চিন্তা করো না। যারা ইংলিশে কে কে আছো, কেউ ইংলিশ আছে বলে তো করেছি আমি, তাই না, যারা ইংলিশ রয়েছে দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু পড়া আছে, চিন্তার কিছু কারণ নেই। তোমরা ইংলিশের পিডিএফটা খুলে পড়াশোনা করো, ঠিক আছে, ইংলিশের হচ্ছে পিডিএফটা খুলে রেখে পড়াশোনা করো। প্রত্যেকটা জিনিস কিন্তু ইংলিশ বাংলা আমরা চেষ্টা করেছি, তাই না, কারণ যেহেতু হচ্ছে কি তোমার এই যে দেখো আছে কুসুম আছে, রনিত আছে, তো তারা তোমাদের জন্য কথা মাথায় রেখে ইংলিশ বাংলা সবই করা হচ্ছে। ঠিক আছে, বিশ্বাস রেখেছিলে তোমরা, তোমাদের জন্য পড়া হচ্ছে, সম্পূর্ণ সিলেবাস আপডেট পাবে অ্যাপসে। ঠিক আছে, আস্তে আস্তে করে সমস্ত জিনিস কিন্তু আমরা দিয়ে দেবো। দেখো এবার এই সমস্ত শিশুদের ক্ষেত্রে অর্থাৎ নির্দিষ্ট শিখন অক্ষমতা যাদের দেখা যায় তাদের জন্য আমরা তাহলে কৌশল কি অবলম্বন করি। দেখো প্রথম কথা হচ্ছে কি, দেখো বহু সংবেদী শিখন পদ্ধতি বা মাল্টি সেন্সারি টিচিং মেথড, ওকে, যেটাকে আমরা ব্যবহার করি যেমন ভিজুয়ালের জন্য, অডিটরির জন্য, তাই না, গতিশীলের জন্য বা ট্যাকটাইল মানে স্পর্শের জন্য। ঠিক আছে, এই মাধ্যমগুলো একসাথে কাজে লাগানো, যেমন বালির উপর আঙ্গুল দিয়ে অক্ষর লেখার সাথে সাথে সেটি উচ্চারণ করা, তাই না, রেমিডিয়াল অ্যাকোমোডেশনস অর্থাৎ প্রতিকারমূলক ব্যবস্থা, পরীক্ষার অতিরিক্ত সময় দেওয়া, এটা তো তোমরা জানো। এই যে তোমরা যে কোনো পরীক্ষা দিতে যাবে, যেটা নর্মাল ক্যান্ডিডেটের জন্য যা টাইম থাকবে এদের জন্য আধ ঘন্টা বা 45 মিনিট বা 1 ঘন্টা বেশি দেওয়া থাকে, তাই না, অতিরিক্ত সময় দেওয়া, ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি দেওয়া, অডিও বইয়ের সুবিধা দেওয়া, তাই না, লিখিত পরীক্ষার পরিবর্তে মৌখিক পরীক্ষা নেওয়া, এরকম অনেক কিছু তাদেরকে ছাড় দেওয়া হয়। ঠিক আছে, ডিফারেন্সিয়েটেড ওয়ার্কশিট অর্থাৎ বড় কোনো অ্যাসাইনমেন্টকে ছোট ছোট সহজ অংশে ভাগ করে স্পষ্ট এবং দৃশ্যমান লেআউটের মাধ্যমে উপস্থাপন করা। ঠিক আছে, চলো এবার দেখো, এবার হচ্ছে কি আমরা সমন্বিত শিখন অভিযোজন ম্যাট্রিক্স বা পেডাগজিক্যাল যে অ্যাকোমোডেশন ম্যাট্রিক্স তার সাপেক্ষে আমরা এখানে একটা টেবিল করে দিয়েছি। ঠিক আছে, দেখো তাহলে এই টেবিলে পুরো জিনিসটা ভালো করে দেখে নাও। একটা যে যারা ট্যালেন্টেড বা প্রতিভাবান তাদের ক্ষেত্রে তাহলে আমরা কি দেখলাম, মূল চ্যালেঞ্জ বা চাহিদা কি না ধীরগতি এবং পুনরাবৃত্তিমূলক কাজের কারণে একঘেয়েমি। ঠিক আছে, পাঠ্যক্রম সংকোচন সমৃদ্ধ করা, এটা প্রাথমিক শিখন কৌশল। আর সহায়ক সরঞ্জাম বা দৃষ্টিভঙ্গি উন্নত স্টাডি মডিউল, মেন্টরশিপ প্রোগ্রাম, এগুলো। ক্রিয়েটিভের ক্ষেত্রে তোমরা মনে রাখবে কঠোর নিয়ম এবং মুখস্থ বিদ্যার চাপ, এটা চ্যালেঞ্জ। এগুলো দিলে কিন্তু তারা তাদের ক্রিয়েটিভ আইডিয়া তুমি দেখতে পাবে। আর প্রাথমিক শিখন কৌশল হচ্ছে কি অপসারী চিন্তন এবং সমস্যার সমাধান কাজ। আর এখানে হচ্ছে কি দৃষ্টিভঙ্গি বা সহায়ক সরঞ্জাম হচ্ছে দেখো মুক্তপ্রান্ত প্রজেক্ট, ব্রেন স্টর্মিং ক্লাব। ভিন্নভাবে সক্ষমের ক্ষেত্রে চ্যালেঞ্জ কি দেখলে শ্রেণীকক্ষের উপাদানের ক্ষেত্রে শারীরিক বা সংবেদনশীল বাধা। কৌশল হচ্ছে কি পরিবেশগত পরিবর্তন এবং ইউডিএল এর প্রয়োগ। আর এখানে তাদের সহায়ক সরঞ্জাম হচ্ছে কি অডিও বুক, ব্রেইল পদ্ধতি, টেক্সট টু স্পিচ, র্যাম্প, এই সমস্ত জিনিস তাদেরকে প্রোভাইড করতে হবে। আর যেটা এলএসডি যুক্ত হচ্ছে কি তোমার শিক্ষার্থী, তাদের ক্ষেত্রে নির্দিষ্ট জ্ঞানীয় প্রক্রিয়াকরণ ঘাটতি, যেমন পড়া বা গণিত। বহু সংবেদী হচ্ছে কি শিখন বিজ্ঞান দিতে হবে কৌশল হিসাবে। আর পরীক্ষায় অতিরিক্ত সময় ক্যালকুলেটর, অডিও টুলস এগুলো দিতে হবে। তাহলে এটা জাস্ট সামারি আর কি, এটা জাস্ট সামারি টেবিল, তাই যাতে করে তোমরা এই যে উপরে যা যা বললাম সেগুলো কম সময়ে তোমরা যাতে পড়ে নিতে পারো। ঠিক আছে, তো ভালো লাগছে ক্লাস করতে ভালো লাগছে বা বুঝতে পারছো সব জিনিস, প্রবলেম নেই? ঠিক আছে তো নাকি, একটু জানাও বাবা। ঠিক আছে তো।
চলো এবার দেখো, আচ্ছা ব্রেন স্টর্মিং কি, এটা আমরা এর আগে ক্লাসেও পড়েছি বাবা, তাই না? ব্রেন স্টর্মিং ব্যাপারটা হচ্ছে কি বহুবারই আলোচনা হয়েছে, মানে এমন নয় যে, ঠিক আছে তোমার হয়তো মনে হচ্ছে যে বলে দিলে বা আরো ভালো হয়। দেখো ব্রেন স্টর্মিং দেখো বলছে যে শ্রেণীকক্ষে এমন একটি বিচারহীন মুক্ত পরিবেশ তৈরি করা যেখানে শিক্ষার্থী চিন্তা ভাবনা বা আইডিয়াকে প্রথমে স্বাগত জানানো, পরবর্তীতে মূল্যায়ন করা হয়। ধরো কি করা হচ্ছে, দেখো তুমি ব্রেন স্টর্মিং সেশন করা মানে ধরো কোনো কিছু একটা জিনিস নিয়ে তুমি একটা প্রশ্ন করলে বা একটা তুমি কোয়ারি করলে, তাহলে সেখানে যদি তুমি সঙ্গে সঙ্গে তাদেরকে কি করো, ধমকে দাও, চমকে দাও, তাহলে সে আর কিন্তু পরবর্তী আর কোনো কোশ্চেন করার সুযোগই পাবে না। এই যে ধরো, এই যে তুমি ধরো যে কোশ্চেনটা করলে, আমি যদি এখনই তোমাকে এমন কিছু কথা বলতাম, তুমি ক্লাস জয়েন করো না, তুমি ফাঁকিবাজ, তাই না, তুমি হচ্ছে কি মানে পড়া ঠিকঠাক করে শোনো না, এরকম করে আমি তোমাকে বকে দিতাম, তাহলে নেক্সট টাইম যখন তুমি কোশ্চেন করতে তখন কিন্তু দুবার ভাবতে, তাই না, যে এতজনের সামনে আমাকে স্যার বকেছিল, আমি আজকে আবার কোশ্চেন করবো, যদি আমাকে বকে দেয়। তাহলে সেই জায়গায় যদি আমি উৎসাহ দিই যে ঠিক আছে তুমি ব্রেন স্টর্মিং তাহলে আগের ক্লাসে পড়িয়েছিলাম, তুমি তাহলে শোনোনি, তাহলে আমি বলে দিচ্ছি, ঠিক আছে। এই ধরো যেখানে হচ্ছে কি টিচার এজ এ ফ্যাসিলিটেটর হিসাবে তাকে মানে তার আইডিয়া বা চিন্তা ভাবনাকে প্রথমে বাহবা জানাবে বা তাকে হচ্ছে কি উৎসাহিত করবে। ওয়ান টাইপ অফ হচ্ছে উৎসাহিত করা, কাউকে হচ্ছে কি কোনো কিছু করাতে বা কোনো কিছু ভাবতে উৎসাহিত করাকে বলা হচ্ছে কি ব্রেন স্টর্মিং করা, ঠিক আছে। তো সেটাকে আমরা এখানে হচ্ছে কি তোমার পেডাগজির ভাষায় আমরা ব্রেন স্টর্মিং বলি, ঠিক আছে। তারপরে তুমি ইভালুয়েট করলে ঠিক আছে যে সেটা ঠিক না ভুল, কিন্তু যখন কাউকে আমরা কোনো কিছু করাতে তাকে হচ্ছে কি আমরা সাহায্য করি, উৎসাহিত করি বা তাকে হচ্ছে কি মনোবল বাড়াই, সেটাকে ব্রেন স্টর্মিং করানো হয়। ক্লিয়ার? রনিত বুঝতে পারলে? বুঝতে পারলে না বুঝতে পারলে? চলো দেখো, এবার দেখো বলেছে সমগ্র শ্রেণীর জন্য অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষ ডিজাইন। দেখো বলেছে যে কোনো নির্দিষ্ট দলকে আলাদা না করে একসাথে সমস্ত প্রোফাইলের শিক্ষার্থীদের যদি আমরা সহায়তা করতে শিক্ষকরা ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু একটাই শ্রেণীকক্ষে সমস্ত শ্রেণীর, যে সমস্ত শ্রেণী মানে সেই অর্থে নয় যে ক্লাস 5 থেকে 10, সেটা নয়, এই যে আমরা ভাগ করলাম 4টি ভাগে, তাদেরকে আমরা একসাথে ক্লাস নিতে পারি। তো তার জন্য কি করতে হবে, দেখো বিষয়বস্তুর বিভিন্নতা, বিভিন্ন জটিলতার স্তরে পড়ার উপাদান বা স্টাডি মেটেরিয়াল সরবরাহ করা, প্রক্রিয়ার ভিন্নতা অর্থাৎ শিক্ষার্থীদের এককভাবে জড়াই অথবা হাতে কলমে ডাইনামিক মডেলের মাধ্যমে কাজ করার সুযোগ দেওয়া, ফলাফলের বিভিন্নতা, শিক্ষার্থী তাদের জ্ঞান প্রদর্শনের জন্য বিভিন্ন প্রকল্প দেওয়া, যেমন লিখিত রিপোর্ট, মৌখিক উপস্থাপনা, ফিজিক্যাল মডেল, কোনো সৃজনশীল ভিডিও প্রজেক্ট, ঠিক আছে। তাহলে এখান থেকে যেটা আমরা বুঝলাম যে মূল বার্তা হচ্ছে কি তোমার কোনো শিশুকে কঠোর ব্যবস্থার সাথে খাপ খাইয়ে নিতে বাধ্য না করে বরং শিশুর চাহিদা অনুযায়ী শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ঘটানো আর কি, ঠিক আছে। তো এটা কিন্তু আমাদেরকে করতে পারলে তবে গিয়ে সার্বিকভাবে সবারই ভালো হয়। এবারে ধরো চলো আমরা কোশ্চেন অ্যান্সার আলোচনা করি, কারা কতটা বুঝতে পারলে সেটা আমরা বুঝতে পারব। তো বলেছে যে একজন শিক্ষার্থীর তার আইকিউ 135, সে খুব দ্রুত তথ্য প্রক্রিয়াকরণ করতে পারে এবং পুনরাবৃত্তিমূলক অনুশীলনের সময় সহজেই বিরক্ত হয়। তো তার জন্য নিচের কোন কৌশলটি সবচেয়ে উপযুক্ত, তাই না? তার জন্য কোন কৌশলটি সবচেয়ে উপযুক্ত ভালো করে কিন্তু ভাবতে হবে। তাহলে আগে আমরা এটা ট্যালেন্টেড বা প্রতিভাবান শিশুর ক্ষেত্রে বলা হয়েছে, প্রতিভাবান, ট্যালেন্টেড আর কি। তো সে দেখো তথ্য প্রক্রিয়া করতে পারে কিন্তু পুনরাবৃত্তিমূলক অনুশীলনের সময় সহজেই বিরক্ত হয়, তাই না? এই ধরো এই যে আমি ক্লাসটা করছি, ধরো কোনো একটা সহজ জিনিস আমি বললাম, দেখবে একজন বুঝতে পারলো না, কিন্তু যারা যে বুঝতে পেরেছে সে দেখবে সেখানে বিরক্ত হয়ে পড়ছে, তাই না? সে সেখানে হচ্ছে কি তোমার সহজে বিরক্ত হয়ে যাচ্ছে। তো তার জন্য যে কৌশলটি সবচেয়ে উপযুক্ত, বলছে রেমিডিয়াল টিচিং তো করাই যাবে না, তাহলে আরো সে বিরক্ত হয়ে যাবে, তাই না? আরো সে বিরক্ত হয়ে যাবে। তাহলে পাঠ্যক্রম সংকোচন এবং সমৃদ্ধকরণ, একদম কারিকুলাম কম্প্যাক্টিং অ্যান্ড এনরিচমেন্ট করতে হবে, তাই না? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো পরের কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 বলছে দেখো যে অপসারী চিন্তন বা তোমার তার সাথে মৌলিকতা
অনর্গলতা নিচের কোন ধরনের শিক্ষার্থীর মূল বৈশিষ্ট্য? ডিসলেক্সিক শিক্ষার্থী, প্রতিভাবান শিক্ষার্থী, সৃজনশীল শিক্ষার্থী, ধীরগতি সম্পন্ন শিক্ষার্থী, তাই না? ডাইভার্জেন্ট থিঙ্কিং বলেছে মানে তোমরা বুঝতেই পেরে গেছো যে ক্রিয়েটিভ লার্নার্স, তাই না? ক্রিয়েটিভ লার্নার্স, তাই না? লার্নার্স যারা, তো সেক্ষেত্রে এখানে উত্তর হয়ে যাবে সৃজনশীল বা ক্রিয়েটিভ লার্নার্স। ক্লিয়ার? আচ্ছা, কোশ্চেনগুলো ভালো লাগছে তো নাকি? কোশ্চেনগুলো কেমন লাগছে বলো? দুটো কোশ্চেন যদিও করালাম আমি, ভালো লাগছে তো? ঠিক আছে তো নাকি? দেখো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 3, বলেছে যে বালির উপর আঙ্গুল দিয়ে অক্ষর লেখার সাথে সাথে সেটির উচ্চারণ করা, এটি কোন ধরনের শিখন পদ্ধতির উদাহরণ? তাই না? তাহলে বলেছে সর্বজনীন নকশা, এসিলারেশন, নাকি ভিএকেডি পদ্ধতি, নাকি পাঠ্যক্রম সমৃদ্ধকরণ। যারা অপশন সি বলেছো তারা একদম সঠিক উত্তর বলেছো, কারণ আমরা একটু আগেই এই টপিকটাই পড়লাম, তাই না? পুরো টপিকটাই আমরা এখনই পড়লাম। চলো কোশ্চেন নাম্বার 4। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি, এই ক্লাসটার পরে পরেই তোমরা কিন্তু, ঠিক আছে, যারা অনেক দেরিতে জয়েন করেছো বলে দিচ্ছি, তোমাদের পেডাগজির মানে সিডিপি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি সমস্ত হচ্ছে কি তোমার প্র্যাকটিস সেট আপডেট হয়ে গেছে। ঠিক আছে, যেমন একটা আমি আজকে যেটা পড়াচ্ছি আর কি, ঠিক আছে, আমি যেটা আজকে পড়াচ্ছি, তো এটারও দেখবে তোমরা তোমাদের অ্যাপে বা ওয়েবসাইটে দেখতে পাবে। এটা টপিকটা কি পড়াচ্ছি গো আজকে? টপিকটা দেখো কোথায় আছে, দেখো। আচ্ছা, টপিকটার নাম কি? টপিকটার নাম হচ্ছে প্রতিভাবান সৃজনশীল। দেখো এই টপিকটা নামেই তুমি পেয়ে যাবে, প্রতিভাবান এবং সৃজনশীল। দেখো কোথায় আছে, উপরে চলে গেল তো। চলে গেল। মানে যাই হোক আর কি, মানে মোটামুটি সবটাই দেওয়া হয়েছে। তোমরা কি করবে, মোটামুটি হচ্ছে কি ক্লাসটার পরে তোমরা এই যে প্রথমে আছে, হ্যাঁ, এই যে প্রতিভাবান সৃজনশীল শিক্ষার্থী, মানে তোমরা কি করবে না, তোমার সাবমিট করবে, হ্যাঁ, সবাই সাবমিট করবে। আমি বারবার বলছি তোমাদেরকে, পুরো পেডাগজি পার্টটা কিন্তু আপডেট হয়ে গেছে, মানে সিডিপি পার্টটা, ঠিক আছে, তার সাথে মডেল কোশ্চেন পেপারও আপডেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমরা কিন্তু ওগুলো কিন্তু তোমরা মাঝে মাঝে সেগুলোকে তোমরা রেগুলার ভিত্তিতে করো আর কি, ঠিক আছে? বুঝতে পেরেছো? সবাই বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি, আমি কি করতে বলছি? সবাই বুঝতে পারছো তো নাকি, না বুঝতে পারছো না? চলো দেখো, হয়তো অনেক সময় রিল দেখতে ইচ্ছা করে, রিল দেখলে একবার তোরা একটা মক টেস্ট দিয়ে দিলে, ঠিক আছে, রিলও দেখবে, রিল দেখবে না কেন? রিল দেখবে, কিন্তু সবসময় রিল না দেখে মাঝে মাঝে এগুলো করবে, ঠিক আছে? যাই হোক, দেখো এবার বলছে যে নির্দিষ্ট শিখন অক্ষমতা সম্পর্কে নিচের কোন উক্তিটি সত্য? নির্দিষ্ট শিখন অক্ষমতা, তাই না, যেটাকে আমরা স্পেসিফিক লার্নিং ডিফিকাল্টিস বলি, সেটা নিচের কোন উক্তিটি সত্য আর কি। তো বলেছে যে এদের ক্ষেত্রে সরাসরি কম আইকিউর কারণে ঘটে, এটা সবসময় সত্য নয়, আইকিউ কমও থাকতে পারে, বেশিও হতে পারে। আচ্ছা, বুদ্ধাঙ্ক বা আইকিউর থেকে সম্পূর্ণ স্বাধীন, এটি শিশুর স্বাভাবিক বা উচ্চ বুদ্ধিমত্তা থাকতে পারে। আচ্ছা, এলএসডি যুক্ত শিশুদের সাধারণ অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে পড়ানো যায় না। আচ্ছা, এবার বলছে ডিসলেক্সিয়া হলো এক ধরনের চলনগত, না, তাহলে এটা কিন্তু অপশন বি যারা যারা বলেছে একদম সঠিক উত্তর, ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে কি 5। আচ্ছা, কোন শিক্ষার্থীকে মূল্যায়নের জন্য লিখিত প্রবন্ধ, মৌখিক উপস্থাপনা বা ভিডিও প্রজেক্ট জমা দেওয়ার বিকল্প সুযোগ দেওয়া নিচের কোনটির উদাহরণ? ঠিক আছে, বিষয়বস্তুর ভিন্নতা, নাকি প্রক্রিয়ার ভিন্নতা, ফলাফলের ভিন্নতা, পরিকাঠামোগত পরিবর্তন। ঠিক আছে, তাহলে কি হবে এটা? তাহলে ম্যাক্সিমাম জন অপশন সি বলছো, তাই তো? ম্যাক্সিমাম জন অপশন সি বলছে। দেখো এখানে ভালো করে বলা আছে যে কোনো শিক্ষার্থীকে মূল্যায়নের জন্য লিখিত প্রবন্ধ দেওয়া, মৌখিক উপস্থাপনা বা ভিডিও প্রজেক্ট জমা দেওয়ার প্রকল্পের সুযোগ,
কোনটির উদাহরণ? তাহলে কন্টেন্ট ডিফারেন্সিয়েশন, প্রসেস, প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন, নাকি তোমার পরিকাঠামোগত পরিবর্তন? আচ্ছা, দেখি আমি আর একটু অপেক্ষা করি বাকিরা কি বলছে। শুধু একমাত্র অপশন বি বলছে, বাকি কিন্তু সবাই সি বলছে, তাই না? বাকিরা কিন্তু অপশন সি বলছে। আচ্ছা, দুজন বলছে, আচ্ছা দুজন বলছে যে বি। দেখো তাহলে এখানে যে কোশ্চেনটা বলেছে, এখানে তোমাদেরকে বলেছে যে প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন মানে কি না, এই যে প্রসেসটার ক্ষেত্রে কোনো এসে লিখানো বা প্রেজেন্টেশন তৈরি করা বা ভিডিওগ্রাফি করা, সেগুলো হচ্ছে কি মাধ্যমে আমরা ফলাফলের বা প্রোডাক্ট যে ডিফারেন্সিয়েশন সেটা আমরা মেজার করতে পারি, তাই না? তাহলে যারা সি বলেছে তারা একদম সঠিক উত্তর বলেছো, তাই না? এখানে ডিও হবে না, বিও হবে না, এও হবে না, ঠিক আছে? যারা সি বলেছো একদম সঠিক উত্তর বলেছো। ওকে, কেন স্যার এটা প্রসেস হতে পারে না কেন স্যার? না প্রসেসটা হবে না কেন, তার কারণ হচ্ছে কি, মানে এটা হচ্ছে কি ফোকাসড অন দ্য অ্যাক্টিভিটিস ইন হুইচ দ্য স্টুডেন্ট এনগেজ টু মেক সেন্স ফর মাস্টার অফ দ্য কন্টেন্ট, তাই না? মানে এটার মানে কি বললাম, যে তুমি যেটা বলছো যে ফোকাস, মানে এই প্রসেস ডিফারেন্সিয়েশন কথা বলছো, তো প্রসেস ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কি বললাম, কোনো একটা স্টুডেন্ট এনগেজ হচ্ছে যাতে করে কোনো একটা কন্টেন্ট বা কোনো একটা সেন্সের উপরে তোমার হচ্ছে কি মাস্টার করা কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্রে। কিন্তু এখানে দেখো লিখিত প্রবন্ধ বা মৌখিক উপস্থাপনা বা ভিডিও প্রজেক্ট জমা দেওয়া, সেক্ষেত্রে আমরা প্রোডাক্ট হচ্ছে ডিফারেন্সিয়েশন ক্ষেত্রে আমরা লক্ষ্য করি আর কি, ঠিক আছে? বুঝতে পেরেছো তো? তো এই জন্য হচ্ছে কি আমরা এখানে কি করব, অপশন সি এরটাই করব, ঠিক আছে? অপশন সি এরটাই করব। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? আবার আবার বলে দেবো। দেখো আমি আবার বলে দিচ্ছি, আমি বুঝতে পারছি অনেকেই হয়তো সমস্যা রয়েছে এখনো। প্রোডাক্ট হচ্ছে কি ভিন্নতা বলতে শিক্ষার্থীরা যা শিখছে তা তারা কিভাবে প্রকাশ বা প্রদর্শন করবে, সেই সুযোগ বা মাধ্যম পরিবর্তন করাকে আমরা প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন বলি। তো এখানে শিক্ষার্থী মূল্যায়নের জন্য লিখিত প্রবন্ধ হোক বা মৌখিক উপস্থাপনা হোক বা ভিডিও প্রজেক্ট জমা দেওয়ার মতন বিভিন্ন ধরনের সুযোগ কিন্তু দেওয়া হচ্ছে, যেখানে শিক্ষার্থী তৈরির তার নিজস্ব যে চূড়ান্ত প্রোডাক্ট বা ফলাফলকে নির্দেশ করছে। আর যেটা তোমরা বলছো কন্টেন্ট ডিফারেন্সিয়েশন অপশন এ তে, এটা হচ্ছে কি শিক্ষার্থীরা কি শিখবে বা তথ্যে কিভাবে প্রবেশাধিকার পাবে বা পরিবর্তন করবে, সেটা হচ্ছে কি তার বিষয়বস্তুর বিভিন্নতার উপর ডিপেন্ড করছে। আর প্রসেস ডিফারেন্সিয়েশন কি বললাম, যে শিক্ষার্থীরা কিভাবে বিষয়টি বুঝবে বা শিখবে, যেমন বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি বা ক্রিয়াকলাপ তা পরিবর্তন করাকে আমরা কি বলছি, প্রসেস ডিফারেন্সিয়েশন। আর আর্কিটেকচার মডিফিকেশন বা পরিকাঠামোগত যেটা বলছে, একটি মূলত ক্লাসরুম বা পরিবেশের যে ভৌত কাঠামো পরিবর্তনের সাথে জড়িত, তাই না? তাহলে এখানে তো পরিবেশের ভৌত কাঠামো পরিবর্তনের সাথে কোনো কিছু কথা বলা নেই, তাই না? তো সেক্ষেত্রে হচ্ছে কি আমরা বলতে পারি যে এখানে তোমার এই জিনিসটা হচ্ছে কি হবে, এই জিনিসটা হবে। চলো তাহলে আশা করি জিনিসটা তোমরা বুঝতে পারলে। আমি বেশি কোশ্চেন রাখিনি, তার কারণ হচ্ছে কি যেহেতু সেখানে কোশ্চেন আপডেট থাকছে, ঠিক আছে? মানে তোমরা ওখানে দিতে পারবে অ্যাপে বা ওয়েবসাইটে, আমি এই জন্য বেশি কোশ্চেন রাখিনি, ঠিক আছে? থিওরিটাকে বেশি ইম্পর্টেন্স দিয়েছি। এবারে আরো কোশ্চেন তোমরা কিন্তু এখনই সাবমিট করতে পারো, এখনই দেখবে সেখানে প্রচুর কোশ্চেন দেওয়া আছে, বুঝতে পারলে? চলো তাহলে এতদূর ক্লাস থাকলো, সবাই তোমরা আশা করি ক্লাসটার থেকে শিখতে পারলে, বুঝতে পারলে। ওকে, তোমরা সবাই তাহলে ভালো থেকো, ঠিক আছে? স্যার বলছি ওইখানে যে মানে মানে সিরিয়ালের নোট অ্যারেঞ্জ করা আছে ওইভাবেই কি প্রত্যেকদিন ক্লাস হবে? না, যেগুলো বাকি আছে সেগুলো হবে আর কি, যেরকম যেগুলো বাকি আছে সেরকম করে হবে। হ্যাঁ মানে সেটাই বলছি, ওখানে যেমন 1 নম্বরে এই নোটটা রয়েছে, মানে সামনের দিন কি তাহলে যেটা 2 নম্বরে রয়েছে সেটাই পড়ানো হবে এরকম বলছি। হ্যাঁ মানে বাকি থাকলে সেগুলো হবে। আচ্ছা স্যার আমার একটা কোয়ারি আছে, জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ করো। স্যার বলছি যে এমসিকিউ যখন দিচ্ছিলাম, একটা এমসিকিউ তে দেখলাম অপশনে, মানে সেকেন্ড অপশনে বি লেখা আছে, ওটা ঠিক বুঝতে পারিনি। লেটারে বি লেখা ছিল, ওটা কি বলতে চেয়েছিল ব্যাপারটা? আমি বুঝতে পারলাম না তোমার কথা। মানে ধরুন নাম্বার 1 অপশন 2 অপশন, ঠিক আছে? তো নাম্বার 1 এ একটা লেখা আছে
আর নাম্বার 2 এ শুধুমাত্র বি লেখা আছে, ক্যাপিটাল বি। তো ওটা বলতে কি বোঝানো হয়েছে? কোন কোন ক্লাসে কি ব্যাপার? আমাকে এমসিকিউ যে প্র্যাকটিস সেটগুলো দিচ্ছেন সেখানে ছিল। আমাকে তুমি স্ক্রিনশট পাঠাবে, আমি ব্যাপারটা বুঝতে পারছি। তো পাঠাতে পারবো না, ওটা আমি তো সাবমিট করে ফেলেছি। আবার করতে পারবে তুমি, আবার করতে পারবে। হ্যাঁ আপনার উত্তর আছে, আমার কাছে স্ক্রিনশট নেওয়া আছে, আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, আমাকে পাঠাবে, আমি দেখে নেব। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে। বারবার টেস্ট দেওয়া যাবে, একবার শুধু দেওয়া যাবে না, তুমি অসংখ্যবার দিতে পারো। ঠিক আছে, ঠিক আছে।